नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 272। ডেট্রয়েটে চরম অবস্থা। শ্রীমতী উডের পরিবার 1894 খ্রিস্টাব্দে ডেট্রয়েটে বসবাস করিত। তিনি তার পিতার কথা উদ্ধৃত করে বলতেন, সে সময় সপ্তাহের পর সপ্তাহ কাগজ খুললেই চোখে পড়ত স্বামীজির নাম। উড তখন শিশু মাত্র। তার মনে আছে, তার কট্টর ব্যাপটিস্ট পিতা ডেট্রয়েটে স্বামীজিকে নিয়ে সেই হইচইকে ব্যঙ্গ করতেন। পৌত্তলিক সন্ন্যাসী সম্পর্কে শোনা বা পড়ার ব্যাগলি পরিবারের সঙ্গে বন্ধুত্ব সূত্রে তিনি নিশ্চয় স্বামীজি সম্পর্কে অনেক কিছুই শুনেছিলেন। আতিশয্যের বিরুদ্ধে তার প্রতিবাদ একদিন সকালে প্রকটিত হল। সেদিন সকালে প্রাতরাশের টেবিলে তিনি তোয়ালিকে পাগড়ির মতো মাথায় চড়িয়ে উদাত্ত কণ্ঠে স্বামীজির সংস্কৃত স্তোত্র পাঠের অনুকরণ করতে লাগলেন। এই প্রতিবাদটা তার কন্যা গ্রাহ্য করেনি। পরবর্তী জীবনে সে বৈদান্তিক হয়েছিল। সেই সময় স্বামীজির উপস্থিতির প্রভাবে যত সম্পাদকীয় ও চিঠিপত্র প্রকাশিত হয়েছিল, সমস্ত এই কাহিনীর অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। তবে আশা করছি সেই সমস্তই অন্তর্ভুক্ত করতে পারব, যাতে বিভিন্ন জনপ্রতিক্রিয়া ও বিকাশকে উপস্থিত করতে পারবে, যা পুরো ঘটনার একটা সূচিপত্র স্বরূপ। ডেট্রয়েটে প্রথম অবস্থানকালে স্বামীজি যে 4টি বক্তৃতা দিয়েছিলেন, ফ্রি প্রেসে প্রকাশিত তার রিপোর্ট 1924 ফেব্রুয়ারির বেদান্ত কেশরীতে পুনর্মুদ্রিত হয়েছে। পরে সেটা বাণী ও রচনার 8ম খণ্ডভুক্ত হয়েছে। কি করে এই রিপোর্টগুলি 30 বছর পরে লোকচক্ষের সামনে এলো, আমার বিশ্বাস সেই কাহিনী শোনাবার যোগ্য। 1908 খ্রিস্টাব্দে ডেট্রয়েটে স্বামীজির অন্যতম শ্রেষ্ঠ অনুগামিনী শ্রীমতী মেরি সি ফ্রাঙ্কে 1894 ফ্রি প্রেস এ প্রকাশিত সংবাদের কীর্তিত অংশগুলি স্বামী ব্রহ্মানন্দের কাছে পাঠান। বেদান্ত কেশরীতে প্রকাশিত এই সংবাদগুচ্ছের সঙ্গে তার একটি চিঠিও প্রকাশিত হয়েছে, যার উপসংহারে তিনি লিখেছিলেন, প্রিয় স্বামী, আমি 15 বছর আগেকার সংবাদের কর্তৃত অংশ পাঠালাম। আমার কাছে এগুলি অমূল্য সম্পদ এবং এগুলি নকল করা যায় না। আমার বিশ্বাস এগুলি ফেরত দিতে বললে আপনি আমাকে স্বার্থপর মনে করবেন না। অবশ্য আপনার সুবিধা মতো ফেরত দেবেন। আপনাদের রয়েছে মঠ, তার ঘর আর বেলতলার সেই পবিত্র ভূমিটি, কিন্তু আমার কাছে তার স্মৃতিচিহ্ন বলতে খুব সামান্যই আছে। যতদিন খুশি আপনি এগুলি কাছে রাখুন। উৎস পেজেস ফ্রম দি পাস্ট, বেদান্ত কেশরী, ফেব্রুয়ারি 1924, পৃষ্ঠা 842। 13 বছর পর মাদ্রাজে রামকৃষ্ণ মঠের আলমারির ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে
স্বামী অশোকানন্দ ফ্রাঙ্কের ফাঙ্কের চিঠির নকল ও তার সঙ্গে যুক্ত টাইপ করা ফ্রি প্রেসের সংবাদপত্রাংশ খুঁজে পান এবং এই সম্পদের মূল্য উপলব্ধি করে তিনি সেগুলি বিস্মৃতি থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বেদান্ত কিশোরীর সম্পাদককে দেন। তাই স্বামীজির আমেরিকায় প্রদত্ত অগ্নিগর্ভ ও উদ্দীপক বক্তৃতার মধ্যে কয়েকটির চমৎকার রিপোর্টের জন্য এতদিন অপেক্ষা করে থাকতে হয়নি। এই বক্তৃতাগুলি সম্পর্কেই ভগিনী ক্রিস্টিন মন্তব্য করেছিলেন, এগুলি শুনে আর উপলব্ধি করে কেউ কি আর আগের মতো থাকতে পারে? তার সম্পূর্ণ মূল্যবোধই পাল্টে যায়। আধ্যাত্মিকতার বীজ উপ্ত হয়ে ধীরে ধীরে বাড়তে বাড়তে ফুলে ফলে পূর্ণ হয়ে যায়। উৎস রেমিনিসেন্সেস সিস্টার ক্রিস্টিন, পৃষ্ঠা 156। স্বামীজি ডেট্রয়েটে প্রথম বক্তৃতা দেন বুধবার 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় ইউনিটেরিয়ান চার্চে। সেটা স্মরণ করে শ্রীমতী ফাঙ্কে যা বলেছিলেন সেটা জীবনীতে উদ্ধৃত। বিশাল প্রেক্ষাগৃহ আক্ষরিক অর্থেই পরিপূর্ণ। স্বামীজি প্রবেশের সঙ্গে সঙ্গেই অভিনন্দন লাভ করলেন। তার সেই রাজকীয় মহিমামণ্ডিত চেহারায় দৃঢ় দৃপ্ত কর্তৃত্বব্যঞ্জক প্রবেশ আজও আমার মনে আছে। মনে আছে সেই প্রথম অপূর্ব কণ্ঠের শব্দ ঝঙ্কার, সঙ্গীতের মতো সেই কণ্ঠধ্বনি। সে ধ্বনি কখনো ইয়লীয় বীণার বিষণ্ণ সুরের মতো, কখনো বা গভীর স্পন্দিত ঝঙ্কৃত। সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ নীরব। সেই স্তব্ধতা প্রায় উপলব্ধিযোগ্য। সেই বিশাল শ্রোতৃমণ্ডলী যেন একজন মানুষে রূপান্তরিত হয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে লাগল। সেই বিশাল শ্রোতৃমণ্ডলী যেন একজন মানুষে রূপান্তরিত হয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে লাগল। উৎস জীবনী, পৃষ্ঠা 331। ফ্রি প্রেস এ প্রকাশিত এই বক্তৃতার রিপোর্ট রচনাবলী ইংরেজির অষ্টম খণ্ডে ভারতবর্ষ ইন্ডিয়া শিরোনামে সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। রিপোর্ট এর সঙ্গে যে শিরোনাম ছিল সেটা অবশ্য পরিত্যক্ত হয়েছে। নিচে সেটা দেওয়া হলো কারণ তা উদ্ধৃতযোগ্য। সবচেয়ে নীতিবাদী জাতি। বিবেকানন্দ বললেন, তিনি ভারতকে তাই মনে করেন। শৃঙ্খলাবদ্ধ হলেও তার আধ্যাত্মিকতা অম্লান। প্রাচ্য ভ্রাতার বাগ্মিতাপূর্ণ ভাষণ। আজ রাত্রে তিনি হিন্দু দর্শন বিষয়ে বলবেন। সবচেয়ে নীতিবাদী জাতি কথাটি অন্ততপক্ষে একজন খ্রিস্টান যাজকের কাছে অশোভনীয় হয়েছিল। সেটা বোঝা যায় উদ্ধৃত বয়ানের দুটি অনুচ্ছেদ থেকে। যে প্রাচ্য সন্ন্যাসী খোলাখুলিভাবেই ভারতে খ্রিস্টীয় চার্চের মিশনারিদের প্রয়োজনীয়তা অস্বীকার করলেন, তার মতে ভারত বিশ্বের সবচেয়ে নীতিবাদী জাতি। তাকে বিশপ নিন্ডের মতো ব্যক্তির পক্ষে সভায় পরিচিত করে দেওয়া অদ্ভুত বলে মনে হয়। কারণ বিশপ নিন্ডে স্বয়ং আগামী জুন মাসে মিশনারি কার্যকলাপের জন্যেই চীন দেশে যাচ্ছেন এবং ডিসেম্বর পর্যন্ত সেখানে থাকবেন বলে তিনি আশা করেন। কিন্তু যদি আরও বেশি সময় থাকতে পারেন তাহলে তিনি ভারতেও যাবেন। এরপর স্বামীজির বক্তৃতার সারাংশ। সাধারণ মানুষের ভাগ্য বিড়ম্বনার যন্ত্রণা ও দুঃখ ভোগের মধ্যে যে বিনম্র সহনশীলতা আছে তা কিছুটা খ্রিস্টতুল্য বলে মনে হয়, আর এর মধ্য দিয়েই তারা উজ্জ্বল লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। এই ধরনের দেশে মানুষকে নতুন চিন্তাধারায় শিক্ষিত করে তোলার জন্য খ্রিস্টান মিশনারির প্রয়োজন নেই, কারণ সেখানে যে ধর্ম বর্তমান তাই তাকে শান্ত, মধুর এবং সকল মানুষ ও প্রাণীর প্রতি দয়াশীল করে তুলেছে। বক্তা বলেন, নৈতিকতার দিক থেকে যুক্তরাষ্ট্র
অথবা বিশ্বের যে কোনো দেশের চেয়ে ভারত অনেক উচ্চে। মিশনারি সেখানে গিয়ে বিশুদ্ধ জল পান করতে পারেন, দেখতে পারেন সেখানকার অসংখ্য সৎ ও পবিত্র মানুষ বৃহত্তর জনসমষ্টির উপর কি চমৎকার প্রভাব বিস্তার করে আছেন। ডেট্রয়েটে এটি স্বামীজির প্রথম বিস্ফোরণ। এই বক্তৃতা ফ্রি প্রেস ছাড়াও ইভিনিং নিউজ, ট্রিবিউন, জার্নাল মুদ্রিত হলো এবং আমেরিকায় সম্ভবত আর এমন কোনো শিক্ষিত ব্যক্তি রইল না যে তখন জানলো না যে খ্রিস্টান মিশনারিরা বড় বড় কথা বললেও তারা ভারতে বিশেষ কিছু একটা ভালো কাজ করছে না। অন্যান্য কাগজে যে রিপোর্ট প্রকাশিত হলো তা ফ্রি প্রেসের মামুলি পুনরাবৃত্তি হলেও 15ই ফেব্রুয়ারি ট্রিবিউনে বেশ নতুন কিছু রয়েছে যা স্বামীজি বলেছিলেন এবং তা থেকে পরবর্তীকালে তার সমালোচনার কারণ খুঁজে পাওয়া যাবে। ফ্রি প্রেসে যা প্রকাশিত হয়েছিল তার পুনরাবৃত্তি বাদ দিয়ে ট্রিবিউনে প্রকাশিত স্বামীজির বক্তৃতার রিপোর্ট নিম্নরূপ। আমাদের শুনতে হলো, কানন্দ ভারতীয়দের আতিথ্যের প্রশংসা করলেন। তিনি সবার চেয়ে স্বার্থপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। ইউনিটি চার্চে প্রখ্যাত সন্ন্যাসী মনোযোগী শ্রোতাদের কাছে বক্তৃতা দিলেন। ভারতের জনসাধারণ সম্বন্ধে প্রকৃত সত্য জানালেন বিশুদ্ধ ইংরেজিতে। ইউনিটি ক্লাবের উদ্যোগে গত সন্ধ্যায় ইউনিটেরিয়ান চার্চে মোটামুটি ভালো সংখ্যক শ্রোতা ব্রাহ্ম সমাজের বিখ্যাত হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে দেখার ও তাঁর বক্তৃতা শোনার সৌভাগ্য লাভ করেছিল। দেশীয় পোশাকে ও সুন্দর মুখশ্রী এবং সুঠাম অবয়বে আবির্ভাব তাকে বিশিষ্টতা দিয়েছিল। তাঁর বাগ্মিতা শ্রোতৃমণ্ডলীর গভীর মনোযোগ আকর্ষণ করে এবং মাঝে মাঝে করতালিতে অভিনন্দিত হয়। তিনি ভারতে প্রচলিত রীতিনীতি সম্পর্কে অত্যন্ত চোস্ত ইংরেজিতে বক্তৃতা দেন। তিনি বলেন, ভারতবাসী ভারতবর্ষকে ইন্ডিয়া বলে অভিহিত করে না এবং নিজেদের হিন্দু বলেও মনে করে না। দেশটির নাম ছিল হিন্দুস্তান এবং সেখানে অধিবাসীরা ছিল ব্রাহ্মণ। প্রাচীনকালে তারা সংস্কৃতে কথা বলতো। সেই ভাষাতেই কোনো শব্দের কারণ ও অর্থ সুস্পষ্ট রূপে ব্যাখ্যা করা যেত, কিন্তু কালক্রমে তা লুপ্ত হয়েছে। সংস্কৃতে জুপিটার শব্দের অর্থ স্বর্গনিবাসী পিতা। উত্তর ভারতের সমস্ত ভাষাই প্রায় একরকম, কিন্তু তাদের কেউ দক্ষিণাঞ্চলে গেলে সেখানকার মানুষের সঙ্গে কথাই বলতে পারবে না। পিতা, মাতা, ভগিনী, ভ্রাতা প্রভৃতি শব্দের সংস্কৃত উচ্চারণ প্রায় একই রকম। এগুলি এবং অন্যান্য ঘটনা থেকে তারা মনে করে একই মানবগোষ্ঠী আর্য থেকে উদ্ভূত। বর্তমানে এই মানবগোষ্ঠীর বিভিন্ন শাখা তাদের স্বতন্ত্র পরিচয় হারিয়ে ফেলেছে। সেখানে 4টি শ্রেণী ছিল: পুরোহিত, ভূস্বামী ও সৈনিক, ব্যবসায়ী এবং কারিগর, শ্রমিক ও বৃত্ত শ্রেণী। প্রথম 3টি শ্রেণীর বালকরা যথাক্রমে একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ বর্ষে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের হাতে ন্যস্ত হতো এবং তাদের সঙ্গে যথাক্রমে 30, 25 ও 20 বৎসর বয়স পর্যন্ত যাপন করত। প্রাচীনকালে ছেলে মেয়ে উভয়েই শিক্ষালাভ করত, কিন্তু বর্তমানে ছেলেরাই শুধু সুবিধা পায়। অবশ্য দীর্ঘকাল প্রচলিত এই ত্রুটি সংশোধনের চেষ্টা চলছে। বর্বর জাতির শাসন শুরু হবার আগে পর্যন্ত প্রাচীনকালে দর্শন ও সংহিতা রচনায় সে দেশের মেয়েদেরও একটা ভালো ভূমিকা ছিল। হিন্দুদের বিধানে মেয়েদেরও অধিকার ছিল, তারা তাদের অধিকার রক্ষা করত, আইনও তাদের পক্ষে ছিল। ওম শান্তি শান্তি
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।